লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 500 ছুঁই। সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কেবল হিজবুল্লাহ নির্মূলেই অভিযান, দাবি ইসরায়েলের। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য পরিস্থিতি। 72 ঘন্টার অবরোধ শেষে চলছে যানবাহন, ফিরতে শুরু করেছেন আটকে পড়া পর্যটকরা। গাজীপুরে চাপা দিয়ে পথচারীকে ছেঁচড়ে 1 কিলোমিটার, বাসে আগুন দিল উত্তেজিত জনতা। চট্টগ্রামে দোকানপাটের ট্রাক উল্টে নিহত 1। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রধান সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। আইনের প্রয়োগ চায় সাধারণ মানুষ। বয়স্ক মানুষ তো রিক্সাও চালাইতে পারেন, তা আমরা কি করে খাওয়ান? রাস্তা দিয়ে হাঁটতেছি, চট করে পিছন দিয়ে আসি আর কি একটা বেল দিয়ে আর কি মেরে দিচ্ছে। এটা দেখার মতো তো কেউ নেই। ওরা বেশিরভাগই দেখা যায় যে আপনার অ্যাক্সিডেন্ট করে রাস্তা পারাপারের সময়। দ্রুত বন্ধ করা উচিত। তথ্য গোপন রেখে কর ফাঁকি রোধে এনবিআরের উদ্যোগ, চালু করা হয়েছে বিশেষ সফটওয়্যার। অনুসন্ধান করা হবে সরকারি বেসরকারি খাতের যোগসাজশ। আমরা এখন কমপ্লায়েন্সের দিকে বেশি জোর দেব। যত আইন হয়েছে সেই আইনগুলো কারা মানছে কারা মানছে না, এবং না মানার যে কনসিকুয়েন্স সেগুলো আমরা শুরু করব। 6 মাসের মধ্যে রাকসু নির্বাচন করতে চান নতুন ভিসি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন নবনিযুক্ত উপাচার্য। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের ঘর হাতিয়ে নিয়েছে প্রভাবশালীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর পলাতক অনেকেই, নতুন করে তালিকা করার দাবি গৃহহীনদের। যারা আছে তারা 2 দিন 4 দিন তাকে জায়গায় যে তালা মারা। গরিব যদি একটা ঘর পাইতো বন্ধ কি ভালোই ছিল এটা, কিন্তু তা হয় নাই। আমার নাতি হুতি আছে, হুতাই না, আমার একটা ঘর বাড়ি নাই। ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর আগ্রাসনে ভয়াবহ রক্তক্ষয়ী দিন দেখল লেবানন। টানা বোমা হামলায় প্রায় 500 প্রাণহানি হয়েছে 24 ঘন্টায়, আর আহত হয়েছে 1600-র বেশি মানুষ। একযোগে বোমা বর্ষণ চলছে দক্ষিণ পূর্বাঞ্চলে। ইসরায়েলের দাবি 1300 হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর 6:30টার দিকে তীব্র হামলা শুরু হয়। বিরতিহীন বোমা বর্ষণ হয় সিডন, মারজাউন, জেজিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায়। টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বলবেক হারমেল। হামলার শিকার হয় রাজধানী বৈরুত। আতঙ্কে দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা পালাচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড়। ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহ নেটওয়ার্ক ধ্বংসে অভিযানের পরবর্তী ধাপের প্রস্তুতি তারা শুরু করেছেন। তেল আবিবের হামলার জবাবে ইসরায়েলের 2 শতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হুমকি ধামকি আর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত লেবাননে সরাসরি হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, এই যুদ্ধ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে, সাধারণ লেবানিজদের বিরুদ্ধে নয়। কিন্তু বাস্তবতা হলো হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, আহত অসংখ্য মানুষ। ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ। দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ লেবানন এবার যেন পুরোদস্তুর রণক্ষেত্র। স্থানীয় সময় সকাল 9টায় লেবাননের দক্ষিণাঞ্চলে শুরু হয় ইসরায়েলি তাণ্ডব। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স, বেসামরিকদের বাড়িঘর, এমনকি চলন্ত যানবাহনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক ঘন্টায় দক্ষিণাঞ্চলেই 300টির বেশি হামলা চালায় আইডিএফ। পরে হামলা চালানো হয় রাজধানী বৈরুতেও। দিনভর বর্বরতা চালানোর পর লেবাননের বেসামরিকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত বেসামরিক প্রাণহানির পরও তার দাবি, এই যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। হিজবুল্লাহ বহু বছর ধরে আপনাদের বোকা বানিয়ে আসছে, নিজেদের স্বার্থে আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আপনাদের বাড়িঘরে লুকিয়ে রেখেছে বিধ্বংসী সমরাস্ত্র, আর সেগুলো দিয়ে আঘাত করছে ইসরায়েলিদের। নিজেদের রক্ষার্থে আমাদের এসব অস্ত্র ধ্বংস করতে হবে, আর তাই আপনাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করছি। আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসতে পারবেন।
এদিকে লেবাননের বাসিন্দাদের অভিযোগ নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘোষণা দিলেও তার জন্য পর্যাপ্ত সময় দেয়নি নেতানিয়াহু প্রশাসন। যেসব গাড়িতে করে নিরাপদ আবাসের খোঁজে পালাচ্ছিলেন তারা, সেগুলোও হামলা থেকে রেহাই পায়নি। হঠাৎ আমাদের বাড়িঘরে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলিরা। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে আবার যানবাহনেও হামলা চালাচ্ছে। জানি না কি হতে যাচ্ছে, কিন্তু নেতানিয়াহুকে বলতে চাই আমরা ফিরে আসবই। ইসরায়েলের বিরতিহীন হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট ছুটছে গোষ্ঠীটি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। লেবানন ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট্রিক রাইডার। তাই সতর্কতা হিসেবে অঞ্চলটির সেনাবহর বৃদ্ধি করা হবে, তবে ঠিক কত সংখ্যক সেনা পাঠানো হবে তা নিশ্চিত করেননি। নতুন মোতায়েনকৃত সেনাদের কাজ কি হবে তাও স্পষ্ট করেনি প্যাট্রিক। বলেছেন নিরাপত্তা ইস্যুর কারণে বিষয় বিস্তারিত জানানো যাবে না। বর্তমানে 40,000 মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে উপস্থিত রয়েছে। ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর বিধ্বংসী হামলার পর আবারও আলোচনায় গোষ্ঠীটির রকেট সক্ষমতা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে রোববারের হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে দূরপাল্লার রকেট ফাদি-1 ও ফাদি-2। এই রকেটগুলো খুব সহজেই ফাঁকি দিতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বে সফলভাবে হামলা চালাতে পারে। হিজবুল্লাহর রকেট হামলায় জ্বলছে ইসরায়েলের রামাত ডেভিড ক্যাম্প। রোববার ইসরায়েলের এই সেনা ঘাঁটিতে পরপর দুবার অভিযান চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অভিযান চালানো হয় রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সেও। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর। আর তারপর থেকেই আবারও আলোচনায় হিজবুল্লাহর রকেট সক্ষমতা। লেবাননের গণমাধ্যম আল মায়াদিনের তথ্য মতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে হামলায় 2 ধরনের রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ। ফাদি-1 ও ফাদি-2 নামের এই রকেট দুটি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য। সহজে বহনযোগ্য হওয়ায় সুবিধাজনক স্থান থেকে উৎক্ষেপণ করা যায় রকেটগুলো। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফাদি-1 বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে বিভ্রান্ত করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। বিস্ফোরক বহন করতে পারে 83 কেজি পর্যন্ত। সফলভাবে আঘাত হানতে পারে 70 কিলোমিটার দূরের টার্গেটেও। ফাদি-1 এর তুলনায় কয়েক গুণ বেশি বিধ্বংসী ফাদি-2। এই রকেটের ওয়ারহেডগুলো 1 এর তুলনায় কয়েক গুণ বেশি মাত্রায় বিস্ফোরক। বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করে ফেলতে পারে মুহূর্তেই। ধুলোয় মিশিয়ে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষিত অবকাঠামো। বহন করতে পারে প্রায় 200 কেজি পর্যন্ত বিস্ফোরক। 100 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে পারে টার্গেটকে। ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে চালানো এসব হামলায় কমপক্ষে 15টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ, যার মধ্যে কেবল 8টিকে প্রতিহত করতে পেরেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 7 অক্টোবরের পর ইসরায়েলে এবারই প্রথম এত বড় হামলা চালালো হিজবুল্লাহ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। 72 ঘন্টার অবরোধ শেষে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। এ পর্যায়ে আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। শাহরিয়ার, দূরপাল্লার যান চলাচল আজ থেকে শুরু হয়েছে কিনা জানাবেন, এবং যে সকল পর্যটকরা সাজেকে আটকে পড়েছিল তাদের কি অবস্থা? শুভ সকাল। বৃষ্টি একেবারেই যদি বলি পাহাড়ে স্বস্তির সূর্য উঁকি মেরেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আর এই স্বস্তির সূর্যটাই মানুষকে নতুন করে একেবারে ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ 72 ঘন্টার যে অবরোধ ছিল, সে অবরোধটুকু আজকে ভোর 6টায় শেষ হয়েছে, যার দরুন খাগড়াছড়ি সড়কে যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি করে এখানকার যে যাত্রীর যে ভোগান্তি ছিল সেটাও একেবারে কমে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সাজেকগামী পর্যটকরা যারা শনিবারে এসেছিল এখানে, তারা আটকে থাকার পর আজকে এই খাগড়াছড়ি শহর থেকে তারা সাজেকের উদ্দেশ্যে রওনা করছেন। এবং তারা এত খুশি যে 2টা দিন তারা এখানে আটকে ছিল, সে দুঃখ কষ্টটুকু তারা যেন ভুলে গেছেন। অর্থাৎ সাজেক দেখার জন্য যে খুলনা বা রংপুর এসব জেলা থেকে যারা এসছেন, তারা এই মুহূর্তে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পেরে তাদের যে আনন্দ,
খুশি সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। অপরদিকে আপনাকে আরেকটা বিষয় দেখাতে চাই যে গত 3 দিন এই ব্যস্ত সড়কটুকু একদম ফাঁকা ছিল। দূরপাল্লার গাড়ি যেমন ছেড়ে যায়নি, তেমনি কোনো অভ্যন্তরীণ সড়কে গাড়ি চলাচল না করার কারণে বিভিন্ন ধরনের জনসাধারণ যে ভোগান্তি ছিল সেটার উত্তরণ ঘটেছে এবং কাউন্টারগুলোতে দেখতে পাচ্ছেন যে 3 দিন পরে খুলেছে এবং এখান থেকে যাত্রীরা তাদের স্ব গন্তব্যে পৌঁছাচ্ছে। একই সাথে ঢাকা থেকে দেখেছি যে আমরা নৈশ কোচগুলো খাগড়াছড়িতে ফিরেছে। যে শুনশান নীরবতা ছিল এই চলমান পরিস্থিতিকে ঘিরে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে, সেটির যে অবসান হয়েছে, মানুষের সেই চোখে মুখের একটি আনন্দ উল্লাস আমরা দেখতে পেয়েছি এবং মানুষ যে এখানে আটকে ছিল সে মানুষগুলো তাদের গন্তব্যে ফিরতে পেরেও তাদের যেন উচ্ছ্বাস আনন্দের যেন শেষ নেই। অর্থাৎ মানুষ একটি আতঙ্ক ভীত ছিল, সেটি একেবারেই কেটে গেছে, সেই অবস্থাটুকু আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে রাঙামাটির সাজিক থেকে প্রায় 2.5 শতাধিকেরও বেশি গাড়ি ইতিমধ্যেই তারা বাগেরহাট মাচালং ক্রস করেছে, সেটা আমরা নিরাপত্তা বাহিনীর সূত্রে জানতে পেরেছি। আর রাঙামাটির পর্যটকদের আনা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে নিরাপত্তা বাহিনীর যে সর্বোচ্চ নিরাপত্তাটুকু নেওয়া হয়েছে এবং সড়কের বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে, সেটা আমরা দেখতে পেরেছি। এখন সবশেষ মিলে হচ্ছে পরিস্থিতি একেবারে স্বাভাবিক, মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাই ফিরে এসেছে বোঝা গেছে। ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার আপনাকে। আজ থেকে সপ্তাহে 7 দিনই সকল মেট্রোপলিটনের এলাকায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া অর্থাৎ হাফ পাস সেটি কার্যকর হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকুক বা বন্ধ যাই থাকুক, যে কোনো শিক্ষার্থী ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সুবিধাটি পাবেন। আমরা এই বিষয়ে সার্বিক যে পরিস্থিতি সেটি জানবো। ফার্মগেট এলাকায় যাচ্ছি, সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে। শান্ত, হাফ পাস তো আগেও ছিল কিন্তু সব বাসে তা কার্যকর ছিল না, আবার সময়ও তো সীমিত ছিল। নতুন যে সিদ্ধান্ত সেটি সবাই জানেন কিনা, কতখানি মানা হচ্ছে সে সম্পর্কে জানতে চাচ্ছি। আজকে থেকে আসলে নতুন এই নিয়মটি কার্যকর হচ্ছে ভোর 6টা থেকে, এবং আমি ফার্মগেট এলাকায়, এখানে যেহেতু অনেক শিক্ষার্থী আসা যাওয়া করেন এবং এখানে বেশ কয়েকটি কোচিং সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আশেপাশে, তো অনেক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে এবং যারা বাস পরিবহন মালিক সমিতি এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথেও কথা হয়েছে। বড় যে বিষয় সেটি হচ্ছে যে সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে, কার্য দিবসগুলো রয়েছে, সেই দিনগুলো অভ্যাস তৈরি হয়ে আছে যে হাফ পাস থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেটি নিয়ে আসলে আজকে যেহেতু কর্মদিবস, সেহেতু খুব বেশি যে নতুন করে বলতে হবে বিষয়টি এরকম না, তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যে বাস্তবায়ন হবে সেটি অনেকের কাছে এখনো তথ্যগুলো পৌঁছায়নি। বিশেষ করে শিক্ষার্থীরাও অনেকে হয়তো বা এই সংবাদটি জানতে পারেনি, এমনকি বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও পুরোপুরি জেনে উঠতে পারেননি। সেক্ষেত্রে তারা বলছিলেন যে যদি নতুন নিয়ম হয়ে থাকে তাহলে সেভাবেই শিক্ষার্থীদের জন্য যে অর্ধেক ভাড়া অথবা হাফ পাস যেটি নিয়ম করা হয়েছে সেটি তারা মানবেন এবং বাসের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই এটি মেনে নেওয়ার কথা আমাদেরকে বলেছেন। এবং তার এটা আসলে দেখার বিষয় যে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন নতুন করে যুক্ত হবে, সেই দিনগুলোতে প্রক্রিয়া কতটুকু চলবে সেটি আসলে পরখ করে দেখতে হবে। এবং বলতে হবে যে আসলে নতুন যে নিয়ম করা হয়েছে এই নিয়মটি শিক্ষার্থীদের যে আন্দোলন এবং যে আন্দোলন তারা করেছেন এবং যেই আত্মত্যাগ তারা করেছেন সেই আত্মত্যাগকে সম্মান জানাতেই এই নিয়মটি করা হলো। এবং শিক্ষার্থীরা যারা কথা বলেছেন তারা কিন্তু জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এতে আসলে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী পরিবারদের অনেক উপকার হবে। বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ শান্ত। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন এক নারী পথচারী এবং চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় 1 কিলোমিটার চালিয়ে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। ওই সময় বাস চাপায় এক পথচারীও আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে যায়, তাকে ছেঁচড়ে 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয় মানুষ।
এদিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। গত রাত 10:30টায় সেতুর গোলচত্বর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পটিয়া থেকে চট্টগ্রাম মহানগরে যাচ্ছিল দুটি ট্রাক। সেতুর গোলচত্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইট বোঝাই ট্রাক। এ সময় রাস্তার পাশে কয়েকটি দোকানের উপরে ট্রাকটি উঠে যায়, চাপা দেয় পাশে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশাকে। ঘটনাস্থলে একজন প্রাণ হারান আর গুরুতর আহত হন অন্তত 12 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক। চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও তা কেউই মানছেন না। কখনো পুলিশের উপস্থিতিতে, কখনো বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রধান সড়কে উঠে পড়ছে চালকরা। এতে করে প্রায় দুর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ সাশ্রয়ে এসব বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি সাধারণ মানুষের। প্রধান সড়কে চলাচলে চলছে নিষেধাজ্ঞা, কিন্তু কে মানছে কার কথা? অবাধে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ও কার্যকর ব্যবস্থা না নেয়ায় বন্ধ করা যাচ্ছে না অবৈধ এসব যানবাহনের চলাচল। তবে চালকদের দাবি, গলিতে ভাড়া কম থাকায় মূল সড়কে আসতে বাধ্য হচ্ছেন তারা। নিষিদ্ধ করছে সেটা আমরা বুঝিয়েই কোন এলাকায় বলছে এলাকাতে আজকাল ভাড়া নাই, এখন 500-600 টাকা ইনকাম কোথা থেকে দিব? বয়স্ক মানুষজনকে তো রিক্সাও চালাইতে পারেন, তা আমরা কি করে খাওয়ান? যদি আঙ্গুরে একটা সুযোগ দিত, বলে এটা এতক্ষণের থেকে এতক্ষণ তোমরা চালাইতে পারবা, তাহলে তো আমরা যাক কোনো মতে চলতাম। তো গুল্লির ভিতরে চালাইতে পারতেছি না, গুল্লির ভিতরে তো বাড়া নেই, আরো না পারতে একটা নিয়ে আসছি, এখন তো যাবো আবার নিজের ভাড়া নিয়ে যাচ্ছি। যদি ভাই এদিক থেকে তো যদি আমরা টাকা না পাই দুইটা, তাহলে আমরা কি করবো বলেন? এটাও আমাদের একটাই আছে না ভাই, আমরা তো কারো ক্ষতি করতেছি না। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ে লাইসেন্সবিহীন এসব যানবাহন বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি সাধারণ মানুষের। দেখা যাচ্ছে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, চট করে পিছন দিয়ে আসি আর কি একটা বেল দিয়ে আর কি মেরে দিচ্ছে। এটা দেখার মতো তো কেউ নেই। এগুলো চার্জ দেওয়ার জন্য তো বিদ্যুৎ প্রয়োজন, তাহলে আমাদের বিদ্যুতের ঘাটতিটা দেখা দিবে। ওরা বেশিরভাগই দেখা যায় যে আপনার অ্যাক্সিডেন্ট করে রাস্তা পারাপারের সময়। দ্রুত বন্ধ করা উচিত। প্রত্যেক নাগরিকের স্ব উদ্যোগ থেকে যদি আমরা সচেতন হই এবং না চড়ি, তাহলে খুব দ্রুত শীঘ্র এটা বন্ধ হবে। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে সমন্বিত উদ্যোগের কথা বলছে ট্রাফিক বিভাগ। কোথায় কোথায় তারা চার্জগুলো দিচ্ছে, সেই জায়গাগুলো যদি অবৈধ হয় সেগুলো বন্ধ যদি করে দেয়, এবং অ্যাট দ্য সেম টাইম সরকার যদি এগুলোকে আমদানি বন্ধ করে, এই 3-4 ধরনের উদ্যোগ নিলে পর্যায়ক্রমে এটি আসলে একটি দৃশ্যমান সুফল হবে বলে আমরা মনে করি। সরকারি অনুমোদন ও রাজস্ব আদায় ছাড়াই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 50,000 ব্যাটারি চালিত রিক্সা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে বিভিন্ন মামলায় আদালতে তোলা হয়েছে। আমাদের সহকর্মী শহীদুল সুমন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। সুমন, 2 দিনের রিমান্ড হয়েছে তো ABM ফজলে করিম চৌধুরীর, কোন মামলায় রিমান্ডে নেওয়া হলো সে বিষয়ে জানাবেন, আইনজীবীরা কি বললেন? বৃষ্টি, 2019 সালের একটি মামলা, 19 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে মুনিরিয়া যুব তাবলিকের অফিস ভাঙচুর, এবাদতখানা ভাঙচুরের একটি ঘটনায় কিছুদিন আগেই আসলে মামলাটি দায়ের হয়েছিল এবং সেই মামলায় তাকে 2 দিনের রিমান্ড দিয়েছেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ABM ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলা হয়েছে এবং আপনি দেখছেন, আমি যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে সাধারণ যারা মানুষ রয়েছেন রাউজানের, তারা কিন্তু আসলে এসেছেন ফজলে করিমের বিরুদ্ধে, তারা স্লোগান দিচ্ছেন, নানা ধরনের প্লে কার্ড নিয়ে তারা এসেছেন এবং তারা বলছেন যে এই ধরনের একজন সন্ত্রাসী, এই ধরনের একজন কুখ্যাত সন্ত্রাসীকে তারা আসলে ফাঁসির দড়িতেই দেখতে চান। সব মিলিয়ে সকাল থেকে তারা অবস্থান নিয়ে এখানে নানা ধরনের বিক্ষোভ করছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যদি আমি কথা বলি, একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ABM ফজলে করিম চৌধুরীকে আদালতে নিয়ে এসেছে। মূলত তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হত্যা, নির্যাতন সহ 5টি মামলা হয়েছে, তার মধ্যে 3টি মামলা রাউজান থানা
এবং দুটি মামলা নগরীর দুটি থানায় দায়ের হয়েছে এবং এই মুহূর্তে আসলে যেহেতু রাউজানের যে মামলাটির রিমান্ড শুনানি হয়েছে তারপরে তাকে আসলে মহানগরের একটি আদালতে নিয়ে আসা হয়েছে। এখানে মূলত যেই দুটি মামলা রয়েছে চাঁদগাঁও থানা এবং চকবাজার থানায়, সেই মামলাগুলোতে হয়তো তাকে অ্যারেস্ট এবং তার রিমান্ড চাওয়া হতে পারে। সব মিলিয়ে এইখানকার যারা বিক্ষুব্ধ জনতা তারা আসলে নানাভাবেই বলছেন যে তারা ফজলে করিমের কারণে তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই সাথে তিনি এখানে তাদের বিচার চান এবং এখানে ফজলে করিম চৌধুরীর আইনজীবী এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন, তারাও আসলে বলছেন যে মিথ্যা মামলার কথা তারা আসলে বলছেন। এই মামলাগুলোতে তারা উচ্চ আদালত কিংবা তারা আইনগত যে ব্যবস্থা সেটি তারা আসলে পরবর্তীতে গ্রহণ করবে। বৃষ্টি, ধন্যবাদ সুমন, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। বাড়ির নকশা অনুমোদন কিংবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি নানা ক্ষেত্রেই গোপন করা হচ্ছে কর তথ্য। আইনের তোয়াক্কা কেউই করছে না, এর ফলাফল কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব বাড়ছে না। তাই কর ফাঁকি ধরতে উদ্যোগ নিয়েছে এনবিআর। কর ফাঁকির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি খাতের দুর্বলতা কিংবা যোগসাজশ অনুসন্ধান করবে নিয়ন্ত্রক এই সংস্থা। একই সাথে রাজস্ব আদায়ের নামে ঘুষ দুর্নীতির আশ্রয় নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিশেষ সফটওয়্যার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। চেয়ারম্যান জানিয়েছেন, খাত ভিত্তিক কর ফাঁকি বন্ধ করতে হবে। কংক্রিটের এই নগরীতে প্রতিদিনই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে নতুন নতুন অট্টালিকা। দৃষ্টিসীমা জুড়ে শুধু বাড়ি, অফিস কিংবা বাণিজ্যিক ভবন। রাজধানীতে ভবন করার ক্ষেত্রে অনুমোদন দেয় রাজউক। এক্ষেত্রে বাড়ি মালিককে বাধ্যতামূলক দিতে হয় আয়কর রিটার্ন ফাইল। আগে টিআইএন নম্বর দেবার শর্ত ছিল, কিন্তু এনবিআর মনে করে বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না নিয়ম, সঠিকভাবে যাচাই করছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য বিভাগের এমন সংস্থা। আমাদের আইনে বলা আছে যে রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ এই সকল জায়গার কোনো প্ল্যান পাস হইতে গেলে আগে বলা ছিল টিআইএন লাগবে, এখন বলা হচ্ছে না ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। বাস্তবতা হলো এই দুটোর একটাও হয় না। তাহলে ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে সবাই ট্যাক্স ফাইল থাকার কথা, কিন্তু আমরা বাস্তবে দেখছি যে অনেকেরই ট্যাক্স ফাইল নাই। তার মানে হচ্ছে যে যাদের এই কাজগুলো দেখার কথা তারা এটা ফলো করছে না। অন্যান্য ক্ষেত্রেও টিআইএন ও আয়কর রিটার্ন ফাইল বাধ্যতামূলক করার নিয়ম লঙ্ঘন হচ্ছে। নিয়ম থাকলেও প্রতিষ্ঠানগুলো দিচ্ছে ছাড়, এতে করফাঁকি বাড়ছে। এসব ক্ষেত্রে নজরদারি বাড়াবে এনবিআর। ইংলিশ মিডিয়াম স্কুলের প্যারেন্টদের ক্ষেত্রে বলা আছে যে তাদের টিআইএন লাগবে, রিটার্ন সাবমিট করতে হবে। সবাই এটা কমপ্লাই করছে কিনা। আমরা এখন কমপ্লায়েন্সের দিকে বেশি জোর দেব। যত আইন হয়েছে সেই আইনগুলো কারা মানছে কারা মানছে না এবং না মানার যে কনসিকুয়েন্স সেগুলো আমরা শুরু করব। ট্যাক্স অথরিটিকে চিন্তা করতে হবে, আমি যাদেরকে নিয়ে ডিল করি এরা আমার ক্লায়েন্ট। পরিবর্তিত সময়ে করদাতা বান্ধব হচ্ছে নিয়ন্ত্রক এই সংস্থা। ঘুষ কিংবা কোনো রকম হয়রানি হলেই দেয়া যাবে অভিযোগ। এক্ষেত্রে চালু হচ্ছে জিআরএস। এই সফটওয়্যারের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে করদাতা, সরাসরি তা পেয়ে যাবে এই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। দ্রুত তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম এবং এটা সম্পূর্ণ অটোমেটেড। আমাদের ট্যাক্স পেয়াররা এটা জানে না, আমাদের অ্যাসোসিয়েশনগুলো জানে না যে এই জিআরএসে মানুষ কিভাবে মোবাইল ফোন থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে ঢুকে তার কমপ্লেনটা সে করবে এবং সোজা আমার কাছে চলে আসবে। তো অটোমেটিক এটা কিন্তু অনলাইনে আসবে এবং সাথে সাথে আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করব। করফাঁকি বন্ধ হলে অভ্যন্তরীণ আয় আরও বৃদ্ধি সম্ভব। এতে কমবে বিদেশি ঋণ নির্ভরতা। নিয়ম আছে খাতা কলমে, যে যারা বিদেশ যাচ্ছে তারা বিদেশ যাচ্ছে কত টাকা নিয়ে যাচ্ছে, কত ডলার নিয়ে যাচ্ছে, সেই ডলারটা ইনকাম করার তার ক্যাপাসিটি আছে কিনা, তা সেখানে 3 নাম্বার ট্যাক্স ফাইল যদি দেখা উচিত। আমি মনে করি যে এনবিআর এর যোগসাজশে তারা কাগজ না দিয়েও কিন্তু পার পেয়ে যাচ্ছে। কর আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর দিকে গুরুত্ব দিচ্ছে এনবিআর। ন্যায্য যে ট্যাক্সটা আছে সেটা আদায় করতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের উদ্যোগ নিতে চান নতুন ভিসি। প্রতিটি বিভাগের একাডেমিক কার্যক্রমকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রেও উদ্যোগী হতে চান তিনি। রাকসু নির্বাচনের তাগিদ দিলেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, ছাত্র শিক্ষকদের রাজনৈতিক দলের লেজুর বৃত্তি থেকে বের হয়ে এসে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার সংস্কৃতি তৈরি করা জরুরি।
34 বছর থেকে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন। ঐতিহ্যবাহী এই ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচিত ভিপি ছিলেন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেও 90 দশকের গোড়ার কথা। এরপর একবার নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল করা হয়। সেই থেকে আর কোনো উদ্যোগ নেই রাকসু নির্বাচনের। ফলে বিশ্ববিদ্যালয় পরিচালনায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে গেছে কাগজ কলমেই। সেই সুযোগে যে সরকার থাকে সেই দলের লেজুর ভিত্তিকারী ছাত্র সংগঠনের আধিপত্য তৈরি হয় ক্যাম্পাসে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে যে রাজনৈতিক ভ্যাকিউমের কথা বলা হচ্ছে এইটা একমাত্র পূরণ হতে পারে রাকসুর মাধ্যমে। ছাত্রদের যে দাবি দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ম বিশৃঙ্খলা অন্যায়গুলো চলে, এগুলো আসলে কারা তুলে ধরবে? এসব তুলে ধরার জন্য হলেও কিন্তু রাজনৈতিক প্রতিনিধি দরকার হয়, স্টুডেন্টদের প্রতিনিধি দরকার হয়। শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস যেরকম পাচ্ছি, সেখানে একটা শিক্ষার্থী একটা হচ্ছে শিক্ষক সুলভ প্রশাসনও আমরা পাবো। এই জায়গা থেকে যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা সেখানে নিশ্চিত করতে পারবো। সাম্প্রতিক গণঅভ্যুত্থান বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতিকে বিনির্মাণের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই। তবে সেজন্য দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কোনো ব্যানার না, বরং এর বাইরে এসে ভিন্ন রকমের প্যানেল হওয়া, ভিন্ন রকমভাবে নিজেদেরকে গড়ে তোলা, তারা কি করতে চাচ্ছে শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালনা হবে, সেখানে কীভাবে ভাবছে, এই প্রসঙ্গগুলো নিয়ে ডিবেট হওয়া দরকার এবং নির্বাচন হওয়া দরকার। হল প্রশাসন ও একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে গবেষণা, প্রশাসনিক কর্মকাণ্ডে সর্বস্তরের স্বচ্ছতা আনাসহ আগামী 6 মাসের মধ্যে রাকসু নির্বাচনের বিষয়টি সুরাহা করতে চান রাবির নবনিযুক্ত ভিসি। আমার যে প্রায়োরিটি লিস্ট আছে সেখানে রাকসু অনেক উপরে। রাকসুটা ইনশাল্লাহ আমরা করে ফেলবো আর কি। রাকসু দীর্ঘদিন ধরে আসলে এটা কাজ করছে না। আমাদের উদ্দেশ্য হবে হয়তো আগামী 6 মাসের ভিতরে রাকসুর ব্যাপারটা সুরাহা করে ফেলা। 1953 সালে প্রতিষ্ঠার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় 1956 সালে। সেই সময় সংক্ষেপে এর নাম ছিল রুসু। 1962 সাল থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হিসাবে এর যাত্রা শুরুর পর থেকে এ যাবৎ 14টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য থেকে অন্তত 10 জন নেতা পরবর্তীতে দেশের জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান গড়েছেন। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। উপাচার্যের অনিয়ম দুর্নীতির কারণে বিগত সময়ে বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ হয়েছে। বিগত সময়ের কালিমা মুছে ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য এবং গড়ে তুলতে চান সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে। জোর দিচ্ছেন আবু সাইদ হত্যার বিচার নিশ্চিতের উপর। নতুন ভিসি ডক্টর শওকত আলীর সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ওই রাতেই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ভিসি, প্রভিসি সহ প্রায় সব প্রশাসনিক পদ থেকেই পদত্যাগ করেন শিক্ষকরা। সরকার পতনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসি নিয়োগের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সম্প্রতি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শওকত আলী। বিশ্ববিদ্যালয়টিকে নতুন করে সাজাতে চান তিনি। যমুনার সাথে আলাপচারিতায় তুলে ধরেন পরিকল্পনার কথা। সেশনজট মুক্ত পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চান ডক্টর শওকত আলী। জোর দিচ্ছেন গবেষণার ওপর। মডেল একটা যে এটা কেবল প্ল্যানিং, এই প্ল্যানিংটা কেউ কখনো করে নেই, বাস্তবায়ন করা তো দূরের কথা। 2টি হল এবং মেয়েদের হল, 2টি ছেলেদের হল, একাডেমিক বিল্ডিং, অডিটোরিয়াম, এই বিষয়গুলো নিয়ে আমি প্রধান উপদেষ্টার নিকট যাব। জেনারেশন জেড প্রজন্মর কথা শুনে এসেছি, এই অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে এসেছি। এই বিশ্ববিদ্যালয়কে অনন্য একটা প্রতিষ্ঠান হিসেবে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে দাঁড় করতে পারি।
ক্যাম্পাসে রাজনীতি বন্ধ ও গত 16 বছরে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়েও উদ্যোগ নিতে চান নতুন এই উপাচার্য। আমি চাই অনিয়ম যে করছে অনিয়মটা যেন রিয়েলি আমরা জাস্টিফাই করে বের করতে পারি, সেই জন্য একটা সুন্দর ভালো যারা এটা বের করতে পারবে তাদের দিয়ে কমিটিটা করতে চাই। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস দেখতে চাই, শিক্ষক রাজনীতি মুক্ত ক্যাম্পাস দেখতে চাই, কর্মচারী কর্মকর্তার রাজনীতি মুক্ত ক্যাম্পাস দেখতে চাই। আবু সাইদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হত্যা মামলা করার উদ্যোগ নিয়েছেন উপাচার্য। বিচার চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সিন্ডিকেট করতে যে কমিটি করছি এই কমিটি আমি 7 দিনের সময় দেব। এই 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে তারা রিপোর্টটা দিলে আমি আমার প্রশাসনিক পক্ষ থেকে মামলা রুজু করব। এটা আমি আইন উপদেষ্টা মহোদয়কে চিঠি দিয়ে জানাবো, আইন উপদেষ্টা মহোদয় যেন এটাকে এই মামলাটাকে আন্তর্জাতিক এতে নিয়ে যান, কারণ আমি তো এখানে আন্তর্জাতিক যাইতে পারি না সরাসরি। আগামীকাল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া হবে। ক্লাস শুরু হবে 29 সেপ্টেম্বর। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজধানীর মহাখালীতে মাদকাসক্ত এক ভাইয়ের হাতে আরেক ভাই হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা 7টার দিকে ওয়্যারলেস গেটের এক ভবনে এই ঘটনা ঘটে। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মশিউর রহমানকে মৃত অবস্থায় পায়। পুলিশ জানায় নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রসহ শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মশিউর 4 ভাইয়ের মধ্যে বড়, আর পলাতক সন্দেহভাজন হত্যাকারী শেখ ফরিদ হোসেন বাবু ভাইদের মধ্যে ছোট। সে মাদকের টাকার জন্য প্রায় বাসায় ভাঙচুর করত। সোমবার সন্ধ্যায় বড় ভাইয়ের কাছে টাকা চাইলে তা দিতে রাজি হয় না মশিউর, তখন তার মাথায় আঘাত করে পালিয়ে যায় বাবু। ঘটনাস্থলে মশিউরের মৃত্যু হয়। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করা হয়েছে, তবে পুলিশ কিংবা ভিকটিমের ভাই কেউই কথা বলতে রাজি হয়নি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলাদেশিদের নিয়ে আপত্তিকর বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতরাতে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে প্রতিবাদ নোট হস্তান্তর করা হয়। ভবিষ্যতে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরতি থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যেই পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না বলেও জানানো হয়েছে। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের মধ্যে আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এরই মধ্যে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে উঠে এসেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুটি। এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিয়েছে ফিলিস্তিনি মিশন। আর চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে এর পক্ষে ভোট দিয়েছিল 143টি দেশ। এবারের অধিবেশনে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে 124টি দেশ। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘ গঠন করা হয়েছিল। প্রতি বছরের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন সারা বিশ্বের নেতারা। যেমনটি বলছিলাম, আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং এতে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন নিউ ইয়র্কে আছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানব। তুহিন, বাংলাদেশের অগ্রবর্তী টিম তো গতকালই পৌঁছেছেন, ডক্টর ইউনুস পৌঁছেছেন কিনা জানাবেন, এবং আজ তো জো বাইডেনের সাথে তার মিটিং হবার কথা রয়েছে। হ্যাঁ বৃষ্টি, আপনি যেটা বলছিলেন, তিনি নিউ ইয়র্কে এসে নেমেছেন। নেমে উনি যেখানে থাকবেন, অর্থাৎ ম্যানহাটনে যে গ্র্যান্ড হায়াত হোটেল, সেখানে এখনো এসে পৌঁছেননি। তবে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ অনেক জনগণকে আমরা দেখেছি সেখানে তাকে স্বাগত জানানোর জন্য, এবং বিমানবন্দরেও তাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, প্রবাসীরা সবাই মিলে তাকে স্বাগত জানিয়েছে। গতকালকে তার অগ্রবর্তী একটি দল এসে পৌঁছেছে এখানে। তো সবকিছু মিলিয়ে তিনি কখন আসবেন, কখন যোগদান করবেন, এরকম নানান আলোচনা তো চলছেই। সেই আলোচনাকে ছাপিয়ে আজ যে ওনার বৈঠক হচ্ছে জো বাইডেনের সাথে, সেই বৈঠকটির দিকেই সবার দৃষ্টি। অর্থাৎ
উনি একদিন পরে হয়তো সাধারণ অধিবেশনে তার নিয়মিত বক্তব্য দিবেন, সেখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সহ তার সরকার কিভাবে গণবিপ্লবের পর দায়িত্ব নিয়েছে এবং সেই সময় প্রেক্ষাপট কেমন ছিল, মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল, সবকিছুই তার বক্তব্যে উঠে আসবে এবং বাংলাদেশ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেবেন তিনি বিশ্ব নেতাদের কাছে। কিন্তু তার আগেই যে বৈঠকটি হবে জো বাইডেনের সাথে, অর্থাৎ বিগত প্রায় 3 দশকের ভেতরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই আমেরিকার প্রেসিডেন্টের এই দ্বিপাক্ষিক বৈঠক, প্রথম বৈঠক। এই বৈঠকটি নিয়ে সবারই দৃষ্টি এদিকে যে কি হতে যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের সাথে এত গুরুত্বই বা আমেরিকা কেন দিচ্ছেন, সেই বিষয়গুলো তারা উঠে আসবে। এমনকি তার সাথে সে বৈঠক হবে কি হবে না এটা নিয়েও কিন্তু এখনো ব্যাপক জল্পনা কল্পনা চলছে। তারপরে আমরা যে শিডিউল দেখেছি, আগামীকাল দুপুরেই তার সাথে বৈঠক হবে জাতিসংঘ সদর দপ্তরে, সেখানেই বৈঠক হবে এবং সেই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে পরাশক্তি আমেরিকা তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সরকারের যে আনুষ্ঠানিকতা এবং তাকে সমর্থনের বিষয়টিও জোরালো হবে এবং আমেরিকার সমর্থন যদি এই সরকারের প্রতি আসে, সেক্ষেত্রে অন্যান্য পরাশক্তিগুলো গভীরভাবে চিন্তা করবে বাংলাদেশকে নিয়ে। এই কারণেই বিশ্ব নেতাদের থেকে শুরু করে বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন বা আমাদের প্রতিবেশী দেশগুলোর যারা আছেন, তারা সবাই তাকিয়ে আছেন। আপনি জানেন যে জো বাইডেনের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই একদিন পরে সেই বৈঠকটি হচ্ছে, অর্থাৎ সেই বৈঠকটিতে কি আসে, কি ফলাফল হয়, সেটা এখন দেখার অপেক্ষা আছে সবাই। নিশ্চয়ই বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ তুহিন। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে একটি চুক্তি অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্কের সাধারণ পরিষদের 2 দিনব্যাপী সামিট অফ ফিউচারে ভোটাভুটি ছাড়াই গৃহীত হয় প্যাক্ট ফর ফিউচার। প্রায় 9 মাস ধরে আলাপ আলোচনার পর প্রস্তুত করা হয় সমঝোতা চুক্তিটি। এটিকে বিশেষ মাইলফলক আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দীর্ঘদিন ধরে এই চুক্তির জন্য তাগিদ দিয়ে আসছিলেন গুতেরেস। এর আওতায় রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল সহযোগিতা, মানবাধিকার ও লৈঙ্গিক সমতার মতো বিষয়গুলো। গুতেরেস বলেছেন, বিশ্বে ক্রমশ বিভক্ত দেশগুলোকে একত্রিত করা এবং টেকসই সহযোগিতা নিশ্চিতেই এই চুক্তি। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই খালি পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই আশ্রয়নের ঘর হাতিয়ে নিয়েছেন, যারা এখন পলাতক। ভূমিহীন তালিকা পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন উপকারভোগীরা। নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়নের 12টি ঘর, যার 11টিতেই নেই বাসিন্দা। একই চিত্র আটপাড়া উপজেলার ভরতুষি গ্রামে। প্রশাসনের দেয়া 50টি ঘরের 39টি খালি। স্থানীয়দের অভিযোগ, 2022 সালে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার। ভূমিহীনদের পরিবর্তে অনেক প্রভাবশালী হাতিয়ে নিয়েছে ঘর। সরকার পতনের পর যারা এখন পলাতক। 12টা ঘরে আমি একলাই থাকি, আর আরেকজন আছে আমার সাথে, একজন পরে আইসে আর আমি প্রথম থেকে একলাই থাকতেছি। যারা আছে তারা দেবো 2 দিন 4 দিন থাকে জায়গায় যে তালা মারা। প্রত্যেকে গরিব যদি একটা ঘর পাইতো বন্ধ কি ভালোই ছিল এটা, কিন্তু তা হয় নাই। এই নেতৃবৃন্দ নেতারা হস্তক্ষেপ, নেতারা পরিচিত লোকজন দেওয়া হয়েছে কিংবা পয়সার বিনিময়ে দেওয়া হয়েছে। উপকারভোগীরা বলছেন, জেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পেই অসংখ্য ঘর খালি। নতুন করে ঘর বরাদ্দের তালিকা করার দাবি তাদের। আমার নাতি হুতি আছে, হুতাই না, আমার একটা ঘর বাড়ি নাই। গেছিলাম, ছবি টবি জমা দিছি, আমরা একটা ঘর দিল না, না জমাই রাইছি তাকাইন ঘর দেওয়া যেত না। বাঙ্গা পানি ভরে ঘরে চাল দেয়া, পানি ভরে আমি একদিন টুমুর সাহেবরা বলছি, পরে কইছে নিজেরা ঘর নিজেরা ঠিক করে লিখতাম। যাদের ঘরের প্রয়োজন নাই তারাও অনেকেই এই ঘর নিয়ে নিছে, হয়তো তখন বিশেষভাবে কারোর সঙ্গে আপনার থাকে না যে একটু ক্ষমতা দেখিয়ে নিয়ে নেওয়া হয়। কিভাবে ঘর বরাদ্দ হয়েছে আর কারাই বা পেল, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। সংশ্লিষ্ট ইউনিয়ন এবং এসিডেন্টের মাধ্যমে তদন্ত করে যদি ওগুলো কারণে বরাদ্দ দেওয়া থাকে তাহলে, এবং তারা যদি না থাকে সেই বরাদ্দগুলো বাতিল করে আমরা নতুন করে আবার উপকারভোগী বাছাই করব। আশ্রয়নের ঘর হস্তান্তরের আগেই ফাটল দেখা দেয়।
সেগুলো সংস্কার করে পুনরায় বরাদ্দ দেয় প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশে হাইব্রিড ধান চাষের সাথে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ দিন দিন বাড়ছে। উর্বরতা শক্তি হারাচ্ছে আবাদি জমি, আবার হাইব্রিড জাতের কারণে নিজের ফসলের বীজ সংরক্ষণ করতে পারছে না কৃষক। দিন দিনই দেশি বিদেশি কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়ছে তারা। আর এমন পরিস্থিতিতে ময়মনসিংহের মুক্তাগাছার এক যুবক উদ্যোগ নেন দেশি জাতের ধানের বীজ উৎপাদন ও বিপণনের। এর পাশাপাশি জৈব প্রযুক্তিতে কৃষকদের অভ্যস্ত করারও কাজ করেন তিনি। চাকরির পেছনে না ছুটে একদিকে নিজের কর্মসংস্থান করছেন, অপরদিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কৃষকদের আত্মনির্ভরশীলতার কাজও করছেন আবু হানিফা। আমাদের সহকর্মী হোসাইন শাহিদ বিস্তারিত জানাবেন। সবুজ শ্যামল ফসলের মাঠ, হাইব্রিড নয়, এটি দেশীয় জাতের ধানের ফলন। ময়মনসিংহের মুক্তাগাছার যুবক আবু হানিফা কৃষিতে ডিপ্লোমা। চাকরির পেছনে না ছুটে শুরু করেন দেশীয় ও বিলুপ্ত জাতের ধানের বীজ উৎপাদন ও বিপণন। জানতে চাই কেন এমন উদ্যোগ। কৃষকদের উৎসাহ প্রদানের মাধ্যমে তারা যাতে দেশীয় বীজ, বিলুপ্ত প্রজাতির বীজ, দেশীয় বীজ চাষাবাদ করে এবং নিজের বীজ নিজে সংরক্ষণ করে এবং যাতে কৃষকের আর্থিকভাবে লাভবান হবে এবং কৃষি খরচ কম হবে অনেক। বীজ উৎপাদনের পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে প্রাকৃতিক ও জৈব প্রযুক্তিও কৃষকের নাগালে পৌঁছে দিচ্ছেন আবু হানিফা। আমি মূলত কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি তারা যাতে জৈব প্রযুক্তির মাধ্যমে তাদের জমির রোগবালাই দমন করতে উৎসাহ প্রদান করছে। কাইসা বিন্নি, টেপাবুড়ো, তুলসীমালা, কালোজিরা সহ 25 জাতের ধানের বীজ সংরক্ষণে আছে তার। উৎপাদন বিপণনের পাশাপাশি ব্রিডিং করে নতুন 4টি জাত উদ্ভাবনেরও দাবি করেছেন তিনি। আমি এখন পর্যন্ত ব্রিডিংয়ের মাধ্যমে 4টা জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছি, যেগুলা মাঠে গবেষণালব্ধ আছে। এটা গবেষণা পুরোপুরি সম্পূর্ণ শেষ হলে পরবর্তীতে এগুলো কৃষকের মাঠে আমি সম্প্রসারণ করব, কৃষকদের বিনামূল্যে দিব। বর্তমানে ব্রি 49, 51 ও বিলুপ্ত প্রজাতির ধান বীজ সহ বোরো মৌসুমে 36 মেট্রিক টন ও রোপা আমন মৌসুমে 2 মেট্রিক টন বীজ উৎপাদন করছেন হানিফা। এর ক্রেতা বিএডিসি, বেসরকারি বিপণন প্রতিষ্ঠান ও সাধারণ কৃষক। চাষাবাদ করতেছি, অথচ একটু ফলন কম হলেও খরচ আমার কম লাগতেছে। চাকরি পিছনে না ছুটে ও নিজেই কৃষির প্রতি আগ্রহ হইয়া বীজ ধান উৎপাদন করতেছে। এটা দেখে গ্রামের যে শিক্ষিত বেকার যুবক যারা আছে তারাও এখান থেকে তারা উৎসাহিত হচ্ছে। এ বিষয়ে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলা যাক। তবে কোনো দপ্তরের কর্মকর্তা বা গবেষক নয়। 55 বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত কৃষক ইসমাইল হোসেনের মতামত জানবো আমরা। এইভাবে চলতো, কারণ কি 7.5 কোটি মানুষ আছে, মানুষ সংখ্যা কম আছে, ওই আঙ্গুর চলতো। এরকম বাগাবাদ করলে ওটা ফলন হবো, খারাপ হইতো না ফলন। কিন্তু করোনা না মিলে আমরা তো আষাঢ় মাসে রোয়া রই, এটা রুন রাখবো ভাদ্র মাসও। আষাঢ় মাসে জ্বালা ফলে ভাদ্র মাসে রুন রাখবো, তাহলে ফলন ঠিকই হবো। বর্তমান সময়ে পড়াশোনা শেষ করে বেশিরভাগেরই চাহিদা সরকারি বেসরকারি চাকরি। তবে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন, এমন লোক খুব কমই আছে। তাদের মধ্যে একজন আবু হানিফা বলছেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কমাতে হবে বিদেশের উপর পরনির্ভরশীলতা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। মোটরবাইকে চেপে উড়লেন আকাশে। পৃথিবীকে অনন্য এই নজির দেখালেন ফরাসি ক্রীড়াবিদ টম পেজেস। বিপজ্জনক চ্যালেঞ্জের আরও একটি মাইল ফলক সৃষ্টি করতে নিজের মোটরবাইকের সাথে ডানা বেঁধে প্যারাগ্লাইডিং করলেন ফ্রান্সের আল্পস পর্বতমালায়। পাখির মতো ভেসে বেড়ালেন শূন্যে। এর আগে বিশ্বের কোথাও এরকম ঘটনা ঘটেনি। ভয় কাকে বলে তা যেন জানেনই না ফরাসি অ্যাথলেট টম পেজেস। নিত্য নতুন চ্যালেঞ্জের পেছনে ছোটাই জীবনের লক্ষ্য এই ক্রীড়াবিদের। আর তাই এবার বাইক নিয়ে রীতিমতো উড়াল দিলেন আকাশে। বাইক চালিয়ে এক পর্যায়ে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েন আল্পস পর্বতমালা থেকে। তারপর গ্লাইডিং করে ভেসে বেড়ান পর্বতমালার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বাইকের সাথে প্যারাশুট বেঁধে গ্লাইডিং করলেও অনেকটা সাবলীলভাবে পাড়ি দিয়েছেন পুরোটা পথ। এ সময় তার গতি ছিল ঘন্টায় প্রায় 80 কিলোমিটার।
এক্সট্রিম স্পোর্টস পারসন হিসেবে দীর্ঘদিনের খ্যাতি রয়েছে টম পেজেসের। তাই বাইক নিয়ে প্যারাগ্লাইডিংয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন গেল 2 বছর ধরে। প্রতিদিনই বাড়িয়েছেন প্রশিক্ষণের সময়, এমনকি গ্লাইডিংয়ের যন্ত্রপাতি ডিজাইনও করেছেন নিজেই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এরপরের ঘন্টার আয়োজন ঠিক 9টায় দেখার আমন্ত্রণ রইল।